দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড। উচ্চ আদালতে আপিল করবেন আসামি পক্ষের আইনজীবী। কাটছে না নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে জটিলতা। কর ছাড়ের প্রভাব নেই সোলার পণ্যের বাজারে। লোডশেডিং এর কারণে দাম কমা নিয়ে সংশয়। সমৃদ্ধ ভবিষ্যতের অভিযাত্রায় সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। চলছে পরিকল্পনা মাফিক কার্যক্রম, গুরুত্ব পাচ্ছে যুব সমাজ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর। সকালে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুদকের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। মামলার নথি অনুযায়ী এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের দায় দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল করেননি। এরপর ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। মঙ্গলবার সকালে দুদকের মামলায় সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে এসকে সুর চৌধুরীর। ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত ৩ বছরের সাজা দিয়েছেন। সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত ২ আজকে রায় ঘোষণা করেছেন। এসকে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে সরকারের ভাবনা আর বাজারের বাস্তবতার বিস্তর ফারাক। সোলার প্যানেল, ব্যাটারি কিংবা ইনভার্টার আমদানি শুল্কমুক্ত করা হলেও বাজারে প্রভাব নেই। লোডশেডিং এভাবে চললে দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। জানালেন পরিস্থিতি বোঝা যাবে ২ মাস পর। অন্যদিকে দেশি বিদেশি গবেষকরা বলছেন মানুষকে সোলার পণ্যে অভ্যস্ত করা না গেলে হিতে বিপরীত হবে। ২ বছর ধরে সোলার পণ্যের বাজার বেশ রমরমা। লোডশেডিংয়ের চাপ সামলাতে বিকল্প হিসেবে সোলার প্যানেল কিনছেন মূলত প্রান্তিক মানুষ। এর বাইরে সোলার ফ্যান, বাতি, ইনভার্টারের চাহিদা রাজধানীতেও কম নয়। সৌরবিদ্যুৎ সংরক্ষণে কদর বেড়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির। তাই রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন বাজারে এসব পণ্য এনে কুলাতে পারছেন না ব্যবসায়ীরা। তবে আলাদা হিসেবে নয়, পণ্য বেচাকেনা হচ্ছে বিভিন্ন ক্যাপাসিটির সোলার প্যাকেজের আওতায়। বাংলাদেশের সোলার পণ্যের বাজার যারা ছোট মনে করেন, এই পুরান ঢাকা, নবাবপুর, কাপ্তান বাজার এই জায়গাটিতে আসলে ধারণা পাল্টে যাবে এবং বাস্তবতা হিসেবে দেখা যাবে প্রায় সব দোকানেই এখানে সোলারের পণ্য মিলছে। সেটি সোলার হোম সিস্টেম বা রুফটপ যে সোলার, সেটির চাহিদা সবচেয়ে বেশি। এর বাইরে অন্যান্য ছোট ছোট যন্ত্রাংশের পরিধিও কিন্তু খুব একটা কম নয় এবং ব্যবসায়ীরা বলছেন গত ২-৩ বছরে তাদের বেচা বিক্রির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০% বেড়েছে। যদিও বাজেটে সরকারের কর ছাড়ের যে প্রভাব, সেটি এই বাজারে এখনো পড়েনি। শীতকালে কিন্তু বাজার চাহিদাটা একটু কম থাকে, স্টক ক্লিয়ারেন্সের একটা ব্যাপার থাকে। ওই সময় কিন্তু আমরা যথেষ্ট কমে মালগুলো বিক্রি করি। এখন গরমে যদি চাহিদাটা বেশি থাকে, আপনার প্রতিদিন ধরেন ৫,০০০ ওয়াট সোলারের প্রয়োজন, আপনার স্টকে আছে ২,০০০ ওয়াট সোলার, তখন কিন্তু কমার কোনো সুযোগ নেই। সরকারের বাজেট দেওয়ার সাথে সাথে তো আর আপনার এটা বাজারে রূপান্তর হয় না, এটা কিন্তু সময় নেই। তো ওই সময় না, যখন ওই মালগুলো আসবে, ধরেন ২ থেকে ৩ মাস পরে আসবে, তখন হয়তো রেটটা কমে আসতে পারে, কিন্তু এখন তো কমবে না। সরকারকে ধন্যবাদ যে ট্যাক্স কমাইছে,
কিন্তু ওই সাথে সাথে তদারকি যদি সরকারের লোকেরা না করে তাহলে দোকানদারদের তো থেকে সাধারণ মানুষ খুব একটা উপকৃত হবে না। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বরাবরই ধীরে চলো নীতিতে এগিয়েছে বাংলাদেশ। মোট বিদ্যুতের মাত্র 5.5% আসছে এই উৎস থেকে। স্ট্রেডার তথ্য বলছে দেশে নবায়নযোগ্য জ্বালানি সিংহভাগ মানি সৌরবিদ্যুৎ, সক্ষমতা প্রায় 1,500 মেগাওয়াট। এর বাইরে জলবিদ্যুৎ থেকে 230, বায়ুবিদ্যুতে 62 এবং বায়োগ্যাস ও বায়োম্যাস থেকে 1 মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। তবে বেসরকারি পরিসংখ্যান বলছে আগের অভিজ্ঞতা ভালো না। দেশের প্রায় 2 কোটি মানুষ সোলার সুবিধা নিলেও মেইনটেনেন্সের অভাবে অকার্যকর প্রায় 47% হোম সিস্টেম। অনেকে ফিরে গেছেন গতানুগতিক কাঠামোতে। সম্প্রতি গবেষণা সংস্থা সিপিটির আমন্ত্রণে বাংলাদেশ ঘুরে গেছেন পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ বাসিদ গাউরি। তার মতে ব্যয় কমাতে পারলে বাংলাদেশে সোলার দ্রুত গ্রহণযোগ্যতা পাবে। Electricity that we are getting from the grid is highly subsidized. The same electricity, if I put the same subsidy into the solar, it becomes way more affordable. Then comes the reliability question, and that's where the storage will play a key role. The cost of lithium-ion batteries have decreased in past decade by up to 80%. Now that's a big decrease in the cost of technology over just a few years span of time. রেগুলার মেইনটেনেন্সের বিষয়টা খুবই সংবেদনশীল এবং জরুরি, যেটা আসলে হাউসহোল্ডের পক্ষে বা শিল্প কারখানায় তার নিজের পক্ষে সম্ভব না যদি না তিনি এটার জন্য আলাদা কোনো লোক নিয়োগ করেন। সুতরাং আগামী দিন আমাদের প্রয়োজন হবে সাপ্লাই চেইনের জন্য এগুলো ফিক্স করার, রিপেয়ার মেইনটেইন করার এবং রেগুলার এগুলো তদারকি করার, ব্যাটারি চেঞ্জ করার। এই কাজগুলো করার জন্য একটা ডেডিকেটেড একটা ওয়ার্কফোর্স যাতে সারা দেশে গড়ে ওঠে। 2030 সাল নাগাদ 10 থেকে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় বাংলাদেশ, যেখানে মূল ভরসা হবে রুফটপ সোলার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টানা কয়েকদিন ধরেই গ্যাস সংকটে চরম দুর্ভোগে ঢাকা সহ আশপাশের জেলার বাসিন্দারা। ব্যতিক্রম নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সংকটের কারণে একদিকে উপজেলার ফিলিং স্টেশনে দিনভর থাকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে দ্রুতই সমস্যার সমাধান হবে। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সারা দেশের মতো তীব্র গ্যাস সংকটে নাকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ভোগান্তিতে রয়েছে এই এলাকার বাসিন্দারা। চালকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না, এতে সড়কে কমেছে যানবাহনের সংখ্যা। অন্যদিকে সীমিত যানবাহনে বাড়তি ভাড়া নেয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টাফ পালতে হয়, মালিকরা জমা দিতে হয়, তারপরে আপনার যে আমাকে একটা বেতন আছে, সারাদিন কষ্ট করে সারা দিয়া বান্ধা মনে করে গ্যাস নেওয়া লাগে। সিরিয়ালে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাস নিতে নিতে আবার রাস্তা জ্যাম, গাড়ি চালাইতে পারি না। গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতেছি না, আমাদের প্যাসেঞ্জার লইতে পারতেছি না, ইনকাম সোর্স আমাদের বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে 200 টাকা হইলে 220 টাকা 230 টাকা দিতে হয়, 180 টাকা হইলে 200 টাকা রেখে দেয়, ওগুলো একটা 20 টাকা 30 টাকা প্রতিটা সিনজিতে দিতে হয়। উপজেলার 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 5টিতে সিএনজি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বর্তমানে নিয়মিত গ্যাস মিলছে 2টি স্টেশনে, তবে সেখানেও পর্যাপ্ত গ্যাস নেই। সীমিত গ্যাস দিয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্টেশনের কর্মচারীদের। গ্যাস থাকেই না, রাত্রেবেলাও থাকে না। আগে তো দেখা গেছে মাঝে মধ্যে রাত্রেবেলা আসতো, এখন রাত্রেবেলাও আসে না। লাইনে গ্যাস নাই, আমরা পাবলিকে কি গ্যাস দিব? মানে টোটালি গ্যাস নাই, রাত একটু আসে, ওই টুকটাক দেই, কয়েকটা গাড়ি বিদায় করি। শুধু পরিবহন সেক্টরেই নয়, সংকটের ধাক্কা লেগেছে শিল্প কারখানাতেও। পোশাক, সিরামিক, প্লাস্টিক সহ শত শত কলকারখানা গ্যাস নির্ভর হওয়ায় কমেছে উৎপাদন। প্রায় কার্যক্রম বন্ধ অবস্থায় ছোট বড় শতাধিক ডাইং ও গার্মেন্টস কারখানা। নির্ধারিত সময়ে পণ্য বিদেশে রপ্তানি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কারখানা মালিকরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজ চলতেছে আর কি, ফরেন এক্সপার্ট টিমরাও কাজ করতেছে, দেশীয় টিমও কাজ করতেছে। আরো 2-3 দিন হয়তো সময় লাগবে এরকমের, যতটুকু মেসেজ আর কি জানি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কথামালার রাজনীতি থেকে দেশ বেরিয়ে এসে শুধুমাত্র কাজের রাজনীতি শুরু করেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানান, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছে। সকালে বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা জানান।
বলেন, শেখ হাসিনার সময় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়ায় দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থা এমন যে তলিয়ে যাওয়া একটি জাহাজকে টেনে তুলে আবারও নতুন করে সামনে এগিয়ে নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই আশ্বাসে দেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে যুব সমাজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। তিনি লক্ষ্য স্থির করেছেন যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা হবে। ন্যূনতম 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি। গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের যদি দেখেন, বাংলাদেশে আপনারা সবাই দেখেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে নারীর অগ্রগতি উন্নয়নের একমাত্র মাপকাঠি। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে রিটে বিবাদী করা হয়েছে। বিএসটিআই, বুয়েটের একজন শিক্ষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে এই কমিটি গঠন করে 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুল আল মামুন। মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী বলেন, এখন সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষি পণ্য রফতানির জন্য গবেষণা ও প্রযুক্তি নির্ভর কৃষির উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন মাঠ পর্যায়ে দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। যেমন কিছুদিন আগে দেখেছেন আমরা কৃষি পণ্য আধুনিক প্যাকিং এর একটা প্যাকিং ইউনিট আমরা উদ্বোধন করেছি। দীর্ঘ প্রায় 5.5 বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে 21টি পাথর বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। মেসার্স ম্যাক্স ইনফ্রা ভারতের বিহারের পাকুড় থেকে প্রায় 1000 টন পাথর আমদানি করে। এসব পাথর ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে। ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিং বন্ধ সহ নানা জটিলতায় 2022 সাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের আশা, কাস্টমস ও বিজিবির সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই বন্দর দিয়ে পাথর আমদানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে। এই যে পাথরটা যেটা এলো, অনেক ব্যারিয়ার ক্রস করে আমাদের আনতে হয়েছে। তার কারণ হচ্ছে যে ওইদিকে যেমন কিছু ডাইরেক্ট গাড়ি আসার কিছু সমস্যা ছিল, প্লাস ভাড়ার একটা বিষয় ছিল। তো অনেক ব্যারিয়ারের কষ্ট পরে আমরা পাথরটা আনতে পেরেছি। আগামী দিনে হতে থাকবে। প্রত্যেক দিনের গাড়ি প্রতিদিন ঢুকতে পারে, প্রতিদিন গাড়ি প্রতিদিন তাদের আপনাদের সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করে যদি ডিউরিং দ্য পিরিয়ডের মধ্যে যতখানি কাস্টমস বা খোলা থাকে সেই অনুযায়ী গাড়ি যাতে বেরোতে পারে, সেটার জন্য দৃষ্টি আকর্ষণ করছে। সিলেটে জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ গ্রাহকদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে জুনে ইউনিট প্রতি দাম বাড়ায়। বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস কয়েক বছর ধরেই চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টের স্বাভাবিক খরচের সাথে জুলাই মাসে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের অস্বাভাবিক বিল। এতে বিপাকে পড়েছেন তিনি।
ব্যালেন্সটা মানে ডাবল হয়ে গেছে, মানে আমার কাছে আর কি। মানে আমার যে ক্যাফেতে আমার আগে আমি প্রতিদিনই গ্যাস থেকে টাকা ঢুকানো হয়তো 500 করে মানে বিল ঢুকাইতাম, কিন্তু এখন আমার 500 করে হচ্ছে না, আমার প্রতিদিন 1000 টাকা করে লাগছে। শুধু এই নারী উদ্যোক্তাই নয়, নগরের বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের মুখে একই অভিযোগ। স্বাভাবিকের চেয়ে জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে কয়েক গুণ, যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক জনগণের কাছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। সব কিছু এখন মানুষের কষ্টসাধ্যের চাইতে এখন সীমাহীন একটা কষ্টসাধ্যের মধ্যে মানুষ তার জীবন অতিক্রম করছে। এর মধ্যে বিদ্যুৎ বিল, আবার ভৌতিক বিল, আবার অস্বাভাবিক বিল, এই যে একটা অবস্থা, এটা একটা মগের মুল্লুকের মতো। আর আগে 30 টাকা 32 টাকা পার ডে গেল, আর 2 দিন ধরে দেখতেছি যে আমার 52 টাকা 53 টাকা যাচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার আসলে বেশি কাটছে লাস্ট 2 মাস ধরে। হ্যাঁ, বিদ্যুতের ব্যবহার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। খুব যে বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি কিংবা ইকুইপমেন্ট ব্যবহার করেছি এরকম কিছুই ছিল না। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ জানায় অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই, তবে কোনো গ্রাহকের মিটারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিপেড মিটার এই কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে, আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। আমরা কারো অন্যায়ভাবে কোনো বিল করতে চাই না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সুরাহার পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি মতো ডিমান্ড চার্জ, মিটার চার্জ প্রত্যাহারের দাবি গ্রাহকদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসসিতে প্রধান সূচক 60 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,900 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 12 পয়েন্ট বেড়ে 1,201 পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,219 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 1,260 কোটি 93 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 872 কোটি 8 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 284টি প্রতিষ্ঠানের, কমেছে 60টির। অপরিবর্তিত ছিল 49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ডমিনেজ। প্রতিষ্ঠানটির মোট 69 কোটি 29 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে সাইহাম কটন মিলস ও আইটি কনসালট্যান্ট। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে অন্তত 6 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নারায়ণগঞ্জে। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় একটি হোলসেল দোকানে আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানটিতে 7 জন অবস্থান করছিলেন। তারা রাতে ঘুমিয়েছিলেন দোকানটিতে। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। এই যে রোমার দেখতে দেখ, এই যে দেখ, এই যে সব দোকানে ব্যাগ সাইড আনছি। ব্যাংকিং চ্যানেলে টানা 2 অর্থবছরের প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসের 26 তারিখ পর্যন্ত প্রবাসীরা $244 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের জুলাইয়ের একই সময়ের তুলনায় যা $50 কোটি। বিদায়ী অর্থবছর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে $35 বিলিয়ন দেশে পাঠান। আগের অর্থবছরের তুলনায় 17.34% বেশি। বৈদেশিক মুদ্রা আয়ের অন্য উৎসে ভালো অবস্থান না থাকলেও রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি রয়েছে। অবশ্য গত এক মাসে ডলারের দর 1 টাকার মতো বেড়ে আন্তঃব্যাংকে 123 টাকা 80 পয়সা বেচাকেনা হয়েছে। গত অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে আমদানিতে 6% মতো প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে রফতানি আয় কমেছে 2% বেশি। চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে $148 কোটি পরিশোধ হয়। এর মধ্যেও গ্রস রিজার্ভ দাঁড়ায় $36.48 বিলিয়ন। আর আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী $31.78 বিলিয়ন। আওয়ামী লীগ সরকারের পতনের সময় যা $20 বিলিয়ন নেমেছিল। অর্থ পাচারে কড়াকড়ি নীতির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিটেন্স আসার গতি বেড়েছে। এ কারণে রিজার্ভ বাড়ছে। রেমিটেন্সের এই ধারা ধরে রাখতে প্রণোদনা অব্যাহত রেখেছে সরকার। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।